আমাকে মা বলে জড়িয়ে ধরায় আমি হকচকিয়ে উঠি। ভাবতেও পারিনি চাকরির প্রথম দিন এমন কিছু একটা ঘটবে আমার সাথে। রুহি কেবিনে ঢুকে চারপাশে চোখ বোলাল। সাজানো গোছানো পরিবেশ, কোথাও অগোছালো কিছু নেই। দেয়ালের একপাশে একটি সাদা বোর্ড ঝুলছে, যেখানে পুষ্টি সম্পর্কিত নানা তথ্য লেখা। টেবিলের ওপর কিছু মেডিকেল জার্নাল আর নিউট্রিশন চার্ট রাখা। কর্নারের একপাশে ছোট্ট একটা প্ল্যান্ট, যেন কেবিনের শূন্যতা কিছুটা হলেও প্রাণ পায়। সব মিলিয়ে একদম পেশাদার কিন্তু আরামদায়ক একটা পরিবেশ। রুহি চেয়ার টেনে বসতেই হঠাৎ অনুভব করল পেছনে থেকে কেউ এসে শক্ত করে জড়িয়ে ধরেছে। আম্মু, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছি, কত মিস করেছি। রুহি চমকে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে, বয়স বড়জোর ৫-৬। গোলাপি ফ্রকের ওপর সাদা সোয়েটার, মাথায় দুটো ছোট্ট পানিটেল, চোখ দুটো টলটলে আর মুখভর্তি মিষ্টি একটা হাসি। নতুন জায়গায় এমন কিছু হবে, রুহির তা কল্পনাতেও ছিল না। সে হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল, আরেকটু এগিয়ে গিয়ে খেয়াল করল মেয়েটি সত্যিই অপূর্ব, এত মিষ্টি একটা শিশু সে আগে কখনো দেখেনি। নিজের অজান্তেই তার মনটা নরম হয়ে এল। এত মায়াবী শিশুটি রুহি কিছু না বুঝেই তার মাথায় আলতো করে হাত রাখল। তুমি আমাকে চিনো? মেয়েটি মাথা নেড়ে বলল, তুমি তো আমার আম্মু। এই কথা শুনে রুহির শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আম্মু। কেয়ারটেকার যখন দেখল বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তখন আর দেরি না করে দ্রুত ইরাদকে ফোন দিল। হ্যালো, স্যার। আনাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। ইরাদ তখন হাসপাতালের নিজের কেবিনে ছিল, রিপোর্টে সই করছিল। ইরাদের চোখ মুহূর্তেই কঠোর হয়ে উঠল। ভ্রু কুঁচকে রাগী স্বরে বলে উঠল, মানে, তুমি কিভাবে খেয়াল রাখছিলে ওর? কেয়ারটেকার ঘাবড়ে গিয়ে অসহায়ের মতো বলল, আমি তো এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করিনি, কিন্তু। ইরাদের মেজাজ আরও চড়ে গেল। হাতের ফাইল টেবিলে ছুঁড়ে ফেলে এক ধাক্কায় চেয়ার ছাড়ল। এই মুহূর্তে আনাইকে খুঁজে বের করো। আমি আসছি এখনই। ইরাদ চাবিটা হাতে নিয়েই দ্রুত কেবিন থেকে বেরিয়ে এল। মাথার ভেতর চিন্তার ঝড় বইছে, মাত্র কয়েক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়েছিল, অথচ এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে জানে একটা ৫-৬ বছরের ছোট্ট বাচ্চা কতদূরই বা যেতে পারে, কিন্তু তাও বুকের ভেতর একটা অজানা শঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছে। যদি বিপদ হয় কোনো। আল্লাহ, আমার আনাইকে তুমি ভালো রাখো। এটাই তো তার জীবনের একমাত্র শান্তির জায়গা, তার একমাত্র আশ্রয়। যদি কিছু হয়ে যায়। দ্রুত হাঁটতে হাঁটতে নিজের বন্ধু কমিশনার বিপ্লবকেও ফোন করল ইরাদ। আনাই কোথায় গেল? কে নিয়ে গেল? এসব একজন পুলিশই সবচেয়ে দ্রুত বের করতে পারবে, আনাইকে নিয়ে কোনো রকম রিস্ক ইরাদ নিতে পারবে না। ফোনে কথোষ বলার পরে বিপ্লব যদিও বলল, যত দ্রুত সম্ভব আনাইকে খুঁজে সে বের করবেই, তবুও ইরাদ আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিল না। পায়ের নিচের মাটিটাই কেমন যেন সরে যাচ্ছে মনে হল। সে দ্রুত বেরিয়ে এল, সিঁড়ির দিকে এগোতেই দেখল মেরামতের কাজ চলছে, নামার উপায় নেই। বাধ্য হয়ে লিফটের সামনে গিয়ে দাঁড়াল। লিফট আসতে সময় নিচ্ছে, আর সেই অপেক্ষার মুহূর্তগুলো যেন আরও অসহনীয় হয়ে উঠছে। ঠিক তখনই পাশের কেবিন থেকে ভেসে এলো প্রাণখোলা হাসির শব্দ। ইরাদের কপালের ভাঁজ আরও গভীর হল। মেয়েটার কোনো হদিস নেই, অথচ এখানে এমন আনন্দময় পরিবেশ কেন? সে ধীরে ধীরে কেবিনের দিকেই তাকাল। দরজার ফাঁক দিয়ে সে যা দেখল, তাতে মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তার ছোট্ট আনাই রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য যেন ইরাদের চিন্তার গতিপথটাই ওলট পালট করে দিল। মেয়েটা এখানে এল কিভাবে? আর রুহির সঙ্গে ওর এত আপন সম্পর্ক কবে গড়ে উঠল? ইরাদ নতুন নিউট্রিশনিস্টকে প্রথমে ভালো করে দেখেও নি, তবে জানত এই কেবিনেও সে বসবে। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না ইরাদ। ইরাদকে দেখে আব্বু চিৎকার করে দৌড়ে এল আনাই, এক মুহূর্তও দেরি না করে ইরাদের কোলে উঠে গেল। ইরাদের বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা, ভয়, রাগ সব মিলিয়ে যেন একটা বিস্ফোরণ হতে চেয়েও থেমে গেল মেয়ের কোমল স্পর্শে। সে শক্ত করে আনাইকে জড়িয়ে ধরল, যেন একটু আগে যে ভয়াবহ দুঃস্বপ্নটা দেখছিল তা সত্যি না হয়ে যায়। তুমি এখানে কিভাবে এলে, মা? কণ্ঠে কঠোরতা থাকলেও তাতে মিশেছিল গভীর শঙ্কা। আনাই মাথা তুলল না, শুধু ছোট্ট হাত দুটো আরও শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে।
এতগুলো সময়ের মধ্যে এই প্রথমবারের মতো ইরাদ সত্যিকার স্বস্তি অনুভব করল। সে কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে শুধু মেয়েটার অস্তিত্বটা অনুভব করতে চাইল। মা, তুমি এখানে কেন এলে? কিভাবে এলে? আনাই কোনো উত্তর না দিয়ে বলল, উইয়ে আমার আম্মু। ইরাদ থমকে গেল। আম্মু? তার গলায় একসঙ্গে বিস্ময়, সংশয় আর অজানা এক আতঙ্ক। আনাই কি ভুল করে কিছু বলে ফেলল, নাকি সে যা ভাবছে সেটাই সত্যি? রুহি এতক্ষণ নিঃশব্দ দর্শকের মতো দাঁড়িয়েছিল, কিন্তু এবার যেন তার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি তো আম্মুকে খুঁজে পেয়েছি, আব্বু। আনাই আনন্দে চিৎকার করে বলল, তার ছোট্ট হাত দিয়ে রুহিকে দেখিয়ে দিল। রুহির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইরাদ একবার আনাইয়ের দিকে তাকালো, একবার রুহির দিকে। তার মস্তিষ্ক যেন কাজ করছিল না। এই পরিস্থিতির কোনো মানে খুঁজে পাচ্ছিল না সে। সে মুহূর্তে ইরাদের ড্রাইভার চলে আসে এবং আনাইকে ইরাদ তার কাছে দিয়ে বলে, ওকে আমার কেবিনে নিয়ে যাও, আসছি আমি। রুহি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ভাবছে তাহলে এই বাবুটা ডক্টর ইরাদের। তবে ইরাদ যে কঠিন চাহনি দিয়ে তাকালো ও রুহির দিকে ধীর পায়ে এগিয়ে এল। এতে রুহি ভয় পেয়ে গেল। ইরাদ এখন স্পষ্টভাবে তাকিয়ে দেখল রুহিকে। একটা সময় খুব পরিচিত ছিল এই মুখ, এতটা নিখুঁত সুন্দর লাগত ইরাদের কাছে মনে হতো চাঁদের চেয়েও বেশি অপরূপ এই মুখখানা, অথচ আজ যেন সম্পূর্ণ অপরিচিত। ইরাদ কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় এত নিখুঁত মিল দেখে চেহারায়। রুহিও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন চোখ তুলে তাকাতে ভয় পাচ্ছে। ইরাদের মনের মধ্যে তোলপাড় চলছিল। তাহলে এই মেয়ে কি সে? বিগত 4 মাস ধরে তার মা তাকে বিয়ের জন্য পীড়াপিড়ি করছিলেন, আর বারবার যে মেয়েটির কথা তুলছিলেন সেই মেয়েই কি মিস রুহি? মায়ের পছন্দের মেয়ে। তা না হলে তাকে কেন এই হাসপাতালের চাকরি দেওয়া হলো? আর আজ আনাই হঠাৎ করে তাকে আম্মু বলে ডাকল কেন? সে মুহূর্তটা এই ভেবেই ইরাদের ভেতরে যেন একটা বিস্ফোরণ হলো। তোমার এত বড় সাহস? ইরাদ ধমক দিয়ে উঠল। রুহি মাথা তুলে তাকাল। এই ব্যবহারের কারণ কিছুই বুঝে উঠতে পারছে না ও। ইরাদের চোখে প্রচণ্ড রাগ, অবিশ্বাস আর কোথাও যেন একটা চাপা কষ্ট। কি চেয়েছিলে তুমি? চাকরি। সেটার ব্যবস্থা আমার মা করেছে, জানি। কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবে। রুহি হতভম্ব হয়ে গেল। ডক্টর ইরাদ, আমার নাম মুখে আনতে হবে না। আনাইকে কিভাবে বুঝিয়েছ তুমি যে তুমি ওর মা? রুহির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু বলিনি, ও নিজেই। ও নিজে কেন বলবে? নিশ্চয়ই ওর মনে কোনো ভুল ধারণা তৈরি করেছ। ইরাদের কণ্ঠে প্রচণ্ড আক্রোশ। বলো, আমার মা তোমাকে এখানে পাঠিয়েছেন, তাই না? তার ইচ্ছা ছিল আমাকে বিয়ের জন্য রাজি করানো, তাই তো? আনাইকে ব্যবহার করছো। জানো তুমি কি করছো? টাকা দরকার তোমার, এই জন্য এমন করছো। রুহি কোনো উত্তর দিতে পারছিল না, চোখ থেকে শুধু অশ্রু ঝরছিল। ইরাদ ক্রমশ তেলে বেগুনে জ্বলে উঠছিল এবং রাগে রুহির হাত চেপে ধরে, এতে রুহি ব্যথা পাচ্ছিল খুব। তোমাকে চিনতে ভুল করেছিলাম আমি। তুমি এতটা নিচে নামতে পারবে ভাবিনি। আমার আনাই এখানে এলো কি করে? বলো, তুমি নিয়ে এসেছো। রুহির চোখ ছলছল করছিল, কিন্তু সে কোনো কথা বলল না। কারণ তার কোনো কথাই ইরাদ বিশ্বাস করছে না। ঠিক তখনই দরজার বাইরে ড্রাইভার ও আনাই। আম্মু। রুহি তাকিয়ে দেখল, আনাই দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আব্বু, তুমি আম্মুকে বকা দিচ্ছ কেন? কথাটা বলে আনাই কান্না করতে চাইছে, তখনই ইরাদ স্বাভাবিক হয়ে মেয়েকে কোলে নিয়ে বলে, না মা, আমি বকা দিচ্ছি না। রুহি কান্না থামাতে না পেরে এক দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। এরই মধ্যে ড্রাইভার সাদিক বলে, সে আনাইকে নিয়ে এসেছে হাসপাতালের। আনাই তার বাবার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ করতে চেয়েছে, কিন্তু রুহিকে দেখার পর সে এখানেই মায়ের কাছে গল্প করতে থাকে। সাদিক দেখেনি কখন আনাই ওর হাত ছাড়িয়ে চলে গেছে এই কেবিনে। সে নিজেও আনাইকে খুঁজতেছিল। যখন ইরাদের আওয়াজ শুনতে পায় তখনই সাদিক এসে দেখে আনাই এখানে। রুহি তাদের পূর্ব পরিচিত কেউ নন, বরং যে মেয়ের সাথে তার মা বিয়ে দিতে চেয়েছিল সে তো এখন বাংলাদেশেই নেই, বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন। এসব শুনে ইরাদ বুঝতে পারে সে মাত্রই একটা বিরাট বড় ভুল করে ফেলেছে। মেয়েটার চেহারা শুধু আনিকার মতো, সে তো আনিকা না। এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবে, আমি বোধহয় কোথাওই সুখ পাব না,
জীবনে একটা চাকুরি করতে এলাম, এতেও বিনা দোষে এতগুলো অপমান হতে হলো, বড্ড একা লাগছিল সে মুহূর্তে। প্রায় 2 বছর পর কোনো নারীকে এভাবে স্পর্শ করল ইরাদ, তাও এমন কাউকে যার চেহারা তার প্রাক্তনের অবিকল। অচেতন অবস্থায় রুহি ইরাদের কোলে। সে মুহূর্তগুলো ইরাদের জন্য প্রচণ্ড কষ্টের হলেও কর্মস্থলে তার ভুল শুধরাতে হবে। যখন ড্রাইভার বলল আসলে রুহির দোষ নেই, তখন ইরাদ এক মুহূর্ত ও দেরি করেনি, ছুটে যায় রুহির পেছনে আর ভাবে আমি ভুল বুঝেছি ওকে। কেবিন থেকে বেরিয়ে করিডোরের শেষ প্রান্তে তাকিয়ে দেখে রুহি। তারপর আর দেরি করল না, দৌড়ে বেরিয়ে গেল ইরাদ রুহিকে থামানোর জন্য। কিন্তু বেরিয়েই যে দৃশ্য দেখল তাতে তার পা যেন জমে গেল। ধীরে ধীরে রুহি করিডোরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে তার চারপাশের পৃথিবী থমকে গেল। ইরাদ ছুটে গিয়ে রুহিকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। রুহির নিস্তেজ মুখটা তার বুকে হেলান দিয়ে আছে, নিঃশ্বাস ধীর হয়ে আসছে। অর্সদের হাতগুলো থরথর করে কাঁপছিল, বুকের গভীরে কোথাও কষ্টের এক তীব্র স্রোত বয়ে গেল। একই চেহারার মানুষ হলেও তো তারা দুজনই ভিন্ন, তবে আমার এমন লাগছে কেন? আমি কি করলাম? প্রতিশোধের আগুনেই কি একটা অচেনা অসুস্থ মেয়েকে এতটা কষ্ট দিলাম? দ্বিধা না করে সে দ্রুত রুহিকে কেবিনে নিয়ে গেল। রুহির অজ্ঞান দেহ দেখে আনাই ছুটে এসে কাঁদতে লাগল। আম্মু, আম্মু, উঠে দেখো না। ইরাদের বুকের মাঝে শূন্যতা জন্ম নিল। এই ছোট্ট মেয়েটি রুহিকে মা বলে ডাকছে। মেয়েটা ওর মা না, বরং কেউই না। কিভাবে এই কঠিন সত্যিগুলো আনাইকে বুঝাবে ও? কিছুক্ষণের মধ্যে সে আনাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু তার মনের মধ্যে একরাশ অস্থিরতা জমা হয়ে থাকল। এখানে একা একটা কেবিনে রুহির সাথে অনেক পুরনো স্মৃতি মনে হচ্ছে, ইরাদের যা ঘিরে ছিল শুধুই অহনা। তবুও ভুল যেহেতু ইরাদের, তাই রুহির পাশে বসে থাকল ইরাদ। চোখের সামনে ভেসে উঠল পুরনো দিনগুলোর স্মৃতি। কলেজের প্রথম দিনটা ইরাদের স্পষ্ট মনে আছে। শরতের নরম রোদ মিশে ছিল বাতাসে, ক্যাম্পাস ছিল নতুন মুখের গুঞ্জনে মুখর। কিন্তু সেদিন ইরাদের চোখ কেবল একজনের দিকেই আটকে গিয়েছিল, অহনা। সে প্রথম দেখায় প্রেম বলে কিছুতে বিশ্বাস করত না, কিন্তু অহনাকে দেখেই যেন মনে হলো এ মেয়ে আমার জীবনে বিশেষ কিছু হতে চলেছে। অহনা ছিল প্রাণবন্ত, স্বপ্নবাজ আর অসম্ভব সুন্দর। তার চোখের চাহনিতে ছিল একটা আলাদা আত্মবিশ্বাস, যা ইরাদকে এক মুহূর্তেই মুগ্ধ করেছিল। প্রথম কয়েকদিন শুধু দূর থেকেই দেখত ইরাদ। এরপর ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব কখন যে প্রেমের রূপ নিল কেউ বুঝতেই পারেনি। কলেজের ক্যান্টিনের কোণে বসে লুকিয়ে চা খাওয়া, ক্লাসের নোট ভাগাভাগি করা, বৃষ্টির দিনে ছাতা ভাগ করে নেওয়া, সবকিছুতেই এক টুকরো সুখ লুকিয়েছিল। অহনার হাসির শব্দ যেন ইরাদের জন্য এক ধরনের নেশা হয়ে উঠেছিল। আমরা তো চিরকাল একসাথে থাকব, তাই তো? অহনা একদিন প্রশ্ন করেছিল। ইরাদ এক মুহূর্ত না ভেবে বলেছিল, অবশ্যই। আমি তোমাকে কখনো ছাড়ব না। কিন্তু বাস্তবতা সব প্রেমের গল্পের মতো সুন্দর হয় না। অহনার স্বপ্ন ছিল অনেক বড়। সে চেয়েছিল তার ক্যারিয়ার আগে গড়ে তুলতে, নিজের পরিচয় তৈরি করতে। ইরাদ চেয়েছিল অহনাকে নিয়ে ঘর বাঁধতে। কিন্তু অহনা চেয়েছিল আরও অপেক্ষা করতে। প্রেমের মাঝখানে সময়ের দেয়াল তৈরি হল। একদিন অহনা বলেছিল, ইরাদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখনই তোমার হাতটা ধরে রাখতে পারব না। আমার স্বপ্নগুলো এখনো পূর্ণ হয়নি। রুহির চোখ ধীরে ধীরে খুলল। মাথাটা ভারী লাগছিল, চোখে কেমন যেন ঝাপসা অনুভূতি। চারপাশটা নিস্তব্ধ, শুধু কেবিনের ছোট্ট বাতির আবছা আলো পড়ে আছে দেওয়ালে। চোখের পলক ফেলতেই সে দেখতে পেল ইরাদ ওর পাশেই বসে আছে, গভীর চিন্তায় ডুবে। রুহি অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল, স্যার, আমি এখানে কেন? আর আপনি? ইরাদ একটু হালকা শ্বাস ফেলে বলল, আপনি অতিরিক্ত স্ট্রেসের কারণে জ্ঞান হারিয়েছিলেন। কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট। একটু থেমে সে চোখ নামিয়ে বলল, আর আমি? আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে না বুঝে এত কিছু বলে ফেলেছি। রুহি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকল ইরাদের দিকে। আমার মেয়ে আপনাকে ওর মা ভেবেছিল। ইরাদের কণ্ঠটা ভেঙে আসলে ওর মা নেই।
কিন্তু আমি বুঝতে না পেরে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। এটা আমার ভুল, রুহি। পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি ছিল। কথাগুলো শুনে রুহির বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। সে জানে, ভুল বোঝাবুঝি অনেক সময় সম্পর্ক গড়তেও পারে, আবার ভেঙেও দিতে পারে। সে মৃদু হাসল, ক্লান্ত চোখে বলল, স্যার, এটা ঠিক আছে। আমি বুঝতে পারছি। ইরাদ একটু হেসে মাথা নাড়ল, কিন্তু চোখে তখনও অপরাধবোধের ছায়া। আমি চাই না আমার ব্যক্তিগত জীবনের জন্য আপনার মনে কোনো ভুল ধারণা তৈরি হোক। প্লিজ, কাল থেকে অফিসে আসবেন। রুহি কিছুক্ষণ ইরাদের দিকে তাকিয়ে থাকল, তারপর আস্তে করে মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে। কেবিনের ভেতর তখনও সেই নরম আলো ছড়িয়ে আছে, বাতাসে যেন কিছু অব্যক্ত অনুভূতি মিশে আছে। দুজনেই জানে, এই কথোপকথনের পর তাদের গল্পটা এখানেই শেষ নয়, বরং শুরু হলো নতুন এক অধ্যায়। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। নিস্তব্ধ দুপুরের গুমোট ভাবটাকে খানিকটা দূরে ঠেলে হালকা বাতাস পর্দা উড়িয়ে দিচ্ছিল বারবার। রুহি আয়নার সামনে বসে। চোখ দুটো তার উদাস, হাতের ব্রাশটা চুলে চালাচ্ছিল অন্যমনে। তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ ছুটির দিন, মা বাবা ভাই গ্রামে গেছে বেড়াতে, রুহিকে বলেছিল, তবে এখন কোথাও যেতে ইচ্ছে করছে না বিধায় আর যাওয়া হয়নি। প্রায় 2 সপ্তাহ ধরে কাজে যাচ্ছে রুহি। তারপর থেকে আনাইকে আর দেখেনি সে। বাচ্চাটার কথা খুব জানতে ইচ্ছে করে, তবে ইরাদের সাথে কথাই বলা যায় না। ইরাদ খুবই স্ট্রিক্ট, প্রতিদিন ঠিক সময়ে কাজে আসে, ঠিক সময়ে বেরিয়ে যায়। রুহিকে সে যেন দেখেও না। যদিও কাজ ছাড়া তেমন একটা কথা বলে না কারোর সাথেই, কিন্তু রুহিকে যেন ইচ্ছে করেই কিছুটা অপছন্দ করে সে, রুহির তাই মনে হয়। আনাইয়ের জন্য ইরাদের আত্মসমর্পণ। আজকের শীতল বাতাসটা ইরাদের গায়ে লেগে আসছে ঠিকই, কিন্তু তার মন যেন অস্থির আগুনে জ্বলছে। 2 সপ্তাহ ধরে আনাইকে আটকে রাখা হয়েছে, কিন্তু কোনো উন্নতি নেই। ছোট্ট মেয়েটার দেহে কেমন যেন প্রাণহীন ছাপ পড়ে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, কারো কথায় সাড়া দিচ্ছে না। ইরাদ জানে, ওর মেয়ে কার জন্য এমন হয়ে গেছে। রুহি। আনাইয়ের মুখে একটাই নাম, একটাই দাবি, আমি আম্মুর কাছে যাব, আমাকে নিয়ে চলো, বাবা। প্রথম দিকে ইরাদ চেয়েছিল এটা সামলে নিতে। ও কখনো নিজের ব্যক্তিগত সমস্যায় কাউকে জোড়ায় না। আর রুহি, সে তো কাছের কেউ না, ওকে এসব ঝামেলায় টানাটা অন্যায়। কিন্তু এখন আনাইয়ের দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, মেয়েটা যেন নিঃশ্বাসের মতো রুহিকে চাইছে। আনাইয়ের কথা শুনেই তো অহনা ফিরে এসেছিল দেশে, তবে ভাগ্যের পরিহাসে সেও চলে যায় বহু দূরে, যেখান থেকে আর ফেরানো যায় না। মেয়ের রাত থেকে খুব জ্বর, এমন অবস্থায় আজ ইরাদ রুহির বাসার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার ইরাদ আহসান যে কঠোর নিয়ম মেনে চলে, যার জীবনে অনুভূতির জায়গা খুব কম, আজ সে নিজের সব আত্মসম্মান ভুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে, শুধু মেয়ের জন্য। সে জানে না রুহি দরজা খুললে কেমন প্রতিক্রিয়া দেখাবে। হয়তো বিরক্ত হবে, নাও করা দিতে পারে সাহায্য করতে। কিন্তু ওর মেয়ে, সে তো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। মেয়ের জন্য, শুধু একবার। এই কথাটা মনে করেই ইরাদ দরজায় কড়া নাড়ে। বাইরে গাড়ির শব্দ। একটা সাদা গাড়ি এসে থামল বাড়ির সামনে। রুহি জানালার দিকে তাকিয়ে বুঝতে পারল না কে এসেছেন। ভেতর থেকে ধীর পায়ে এসে দরজা খুলল রুহি। তার চোখে বিস্ময়, মুখে কিছুটা অবিশ্বাস। আসলে কি ডাক্তার ইরাদ এসেছেন? ইরাদ এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, আমাকে সাহায্য করুন, রুহি। আমার মেয়ে আপনাকে ছাড়া বাঁচতে পারছে না। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।